নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সময়টাতে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে থাকে জামায়াত ইসলামী। সময় এসেছে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টি ভাবার। জামায়াতের কৌশল বোঝা বড় দায়। কেউ বলে এই মুহূর্তে যে স্বাভাবিক রয়েছে এবং একটি ভালো নির্বাচনের পথে যাচ্ছে, এটি একদম ডাহা মিথ্যা কথা। কারণ দেখতেও পারেন, চাইলে শুনতেও পারেন, আবার নিজের ইচ্ছে এড়িয়েও যেতে পারেন। সবটাই আপনার সিদ্ধান্ত। সাইড টকের আজকের চতুর্থ পর্বে স্বাগত জানাচ্ছি আমি নিহার সরকার অঙ্কুর। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেনি এমন ঘটনা পাওয়া দুষ্কর। বলতে গেলে কখনোই কোনো কালের কোনো নির্বাচনে অংশ নেয়নি এমন ঘটনা নেই আওয়ামী লীগের ডায়েরিতে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে 2026 সালের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেখানে নিবন্ধন না থাকার কারণে, নিবন্ধন স্থগিত থাকার কারণে এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তবে অংশগ্রহণ করা নিয়ে দলটির যত না আক্ষেপ, তার চেয়েও বড় আক্ষেপ তাদের রাজনৈতিক কৌশল। নতুন মাত্রায় নতুন কিছু করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আওয়াজ তৈরি করা হচ্ছে। দেখুন, যদি এই মুহূর্তে এসে একটু একটু বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচন শুরু থেকে সংস্কারের দাবিতে সমন্বয়করা কিন্তু খুব ব্যস্ত ছিল। নির্বাচনের প্রতি এতটা আগ্রহ কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামীর দিকে। তবে শুরু থেকেই নির্বাচনের কথা বলে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে বাম প্রগতিশীল যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু নির্বাচনের দাবিতে অনড় এবং বারবারই বলে আসছিল। কখনো তো ডিসেম্বরের আগেই, গত বছরের ডিসেম্বরের আগেই কেন নির্বাচন হচ্ছে না সেটি নিয়েও কিন্তু তারা আওয়াজ তুলেছিল। তবে সেই ক্ষেত্রে বিপরীত জামায়াত ইসলামী, এনসিপি তারা। তবে এই মুহূর্তে যদিও বা তারা নির্বাচনের হাকডাক অনেক দিচ্ছে, তবে আবারও গুঞ্জন উঠেছে, গুঞ্জন বলবো না, সরাসরি কিন্তু নাগরিক পার্টির যিনি নির্বাচনকালীন সময়ের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভয়, যিনি সাবেক উপদেষ্টা, তিনি কিন্তু বলতে শুরু করছেন সময় এসেছে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টি ভাবার। মিলিয়ে দেখুন হিসাবগুলো এবং জামায়াত ইসলামী তার যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলে সবচেয়ে শক্তিশালী মুহূর্ত পার করে যখন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। বলতে গেলে বলতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের যে মধ্যবর্তী সময়গুলো রয়েছে নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সেই সময়টাতে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে থাকে জামায়াত ইসলামী। শুধু কেবলমাত্র 2024-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি থেকে প্রশাসনকে প্রভাবিত করা কিংবা ক্ষমতা উপভোগ করেছে তা কিন্তু নয়। আপনি যদি 111-এর সময়টাতে লক্ষ্য করেন, সে সময়ও কিন্তু জামাত এক ধরনের সফট জায়গায় বসেছিল এবং ক্ষমতাটাকে কিন্তু উপভোগ করেছে জামায়াত ইসলামী। সুতরাং জামায়াত কিন্তু নির্বাচন হবার পরে আসন জিতবে কিনা সেটি অন্য হিসাব হতে পারে, তবে অনির্বাচিতকালীন থাকা সময়টা কিন্তু খুব বেশ ভালোভাবেই উপভোগ করেছে এবং করছে জামায়াত ইসলামী। সে কারণে নির্বাচন নিয়ে ততটা তাদের কিন্তু হাকডাকের জায়গা নেই। তবে জামায়াতের কৌশল বোঝা বড় দায়, কথাই আছে। অনেককে আপনি রিড করতে পারবেন, কিন্তু জামায়াত ইসলামীর যে রাজনীতি, জামায়াত ইসলামীর যে পলিসি, সেটি রিড করা এতটা সহজ নয়। যে কারণে কৌশলগত এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন রকমের এমনভাবে ব্লাস্টিং কিছু ঘটনা ঘটিয়েছে যেটি মানুষ প্রত্যাশাও করেনি। যার অন্যতম উদাহরণ শিবিরের ছাত্র সংসদ। আমি প্রত্যেকটি পর্বে শিবিরের এই কথাগুলো বলছি এই কারণে, তাদের কৌশলের কাছে আসলে হাঁটছে অন্য রাজনৈতিক দলগুলো। এবং আমি আজকে যে ছবি, থাম্বনেলের যে ছবিগুলো দেখবেন, সেই ছবি অনুযায়ী কিন্তু দুজন সবচেয়ে বেশি নির্বাচন কেন্দ্রিক খুশিতে আছে যদি নির্বাচনটি না অনুষ্ঠিত হয়। একদিকে শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগ সরকারের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং সাবেক বিদায়ী যদি বলা যায় অভ্যুত্থান পরবর্তী ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনা তিনিও কিন্তু খোশ আমেজে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু অডিও, এবং সম্প্রতি ঘোষণা করেছে আগামী কয়েকদিন পর সম্ভবত তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারতে। এছাড়া দলটি বেশ সক্রিয় উঠেছে জুলাই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন হত্যাকাণ্ড, পুলিশ হত্যাকাণ্ড সহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে এবং জুলাই ছাত্র জনতা হত্যাকাণ্ড সামগ্রিক বিষয়ে এক ধরনের ডকুমেন্টারি কিন্তু নিঝুম মজুমদার যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের প্রকাশনা তৈরি করেছে বেশ কয়েকটি সংগঠন মিলে। তো এইগুলোতে নতুন করে দাঁড়ানোর কিন্তু চেষ্টা চলছে। আর অন্যদিকে যদি বলা যায় জামায়াত ইসলামী, এনসিপি এক ধরনের বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপরাপর সংগঠনগুলোর সাথে।
যেটি নির্বাচনের পরিবেশ যদি কেউ বলে এই মুহূর্তে যে স্বাভাবিক রয়েছে এবং একটি ভালো নির্বাচনের পথে যাচ্ছে, এটি একদম ডাহা মিথ্যা কথা। কেননা যে অবস্থা চলছে, যে পরিবেশ চলছে, সেই পরিবেশে কোনো সময় কোনোভাবেই এই পরিস্থিতি চলমান থাকলে কোনো নির্বাচন হবার কোনো সুযোগ নেই। আপনি লক্ষ্য করে থাকেন প্রচারণা শুরুর আগ মুহূর্তেই বা প্রার্থিতা বৈধ অবৈধতার বা নির্ধারণের সময়ে যে মুখোমুখি অবস্থানে রয়েছে, একদিকে লক্ষ্য করবেন ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে রয়েছেন, অন্যদিকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই নাহিদ ইসলামরা কিন্তু ডক্টর ইউনূসের প্রধান বা উপদেষ্টা বাসভবন যমুনা থেকে কিন্তু মিটিং করে তারা কিন্তু বাইরে সংবাদ সম্মেলনে বললেন এবং পরিস্থিতি নিয়ে বেশ শঙ্কাও কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে এই নির্বাচনের খেলায় জামায়াতের সঙ্গ দেওয়া ইসলামী আন্দোলন চরমোনাই পীরের যে বাংলাদেশের রাজনৈতিক দল, তারাও কিন্তু নতুন ট্রাম্প কার্ড খেলায় ব্যস্ত রয়েছে। তো সব মিলিয়ে যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই ঘোলাটে পরিস্থিতিতে জামাতের ইচ্ছা এনসিপির আত্মপ্রকাশ কিংবা এনসিপির প্রকাশ ভঙ্গিতে কিন্তু স্পষ্টই হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট না এবং স্থগিতের পথে তারা হাঁটতে পারে। এবং একটু ভেবে দেখুন তো, ভারত বাংলাদেশে যে সক্রিয় রয়েছে তার তো ভাবার, এটি নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নেই। এবং ডক্টর ইউনূসের কিছু বক্তব্য লেখলেও কিন্তু সেগুলো নিয়ে ভাবার কোনো সুযোগ নেই যে এমনি এমনি ক্ষমতায় ছেড়ে দিবার একটি শুধু একটি রেজিম পরিবর্তনের জন্য কি তাহলে এই এত কিছু হলো, কিংবা নির্বাচন শুধু একটি রেজিম পরিবর্তনের জন্য? এই কথা কিন্তু ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন। এখন আমরা যদি ইতিবাচক ভাবে দেখি শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, তাহলে একরকম। আরেক রকম যদি মেটিকুলাস ডিজাইন যে বিভিন্ন সময় বলা হয় সেগুলো যদি, তাহলে সেটা ভিন্ন। সেগুলো যেহেতু আমার অংশ না বা আমি বলবার কেউ না, সেগুলো রাজনৈতিক দল কিংবা তারা বলতে পারে। তবে গণমাধ্যম কর্মী হিসেবে যে বিশ্লেষণটুকু আমার কাছে মনে হয়, আসন্ন জাতীয় নির্বাচন সম্ভবত এই সংকট পরিস্থিতিটা আরো দিনকে দিন বাড়বে। বৈদেশিক চাপ আসবে, যেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর মতো কথাও কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি, ক্ষমা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আসলে ভাবার সুযোগ থাকতে পারে, এমন আলোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। এবং সামনের যে দিনগুলো আসছে, আওয়ামী লীগ বেশ তৎপর হয়ে মাঠে সক্রিয়ভাবে কিন্তু নামতে যাচ্ছে, এমনটি কিন্তু আওয়াজ উঠছে। তবে এই সময়ে এসে একদিকে আওয়ামী লীগের সক্রিয়তা বাড়ছে, মাঠে নামার রণকৌশল হয়তো বা তারা তৈরি করছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এক ধরনের আশ্বাসটা পেলে কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে এসে এভাবে সংবাদ সম্মেলন করবার যে ঘোষণাটি, এটি কিন্তু আসতো না। বড় রকমের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে দেশে, যে ঘোষণার আগেই নতুন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে। এবং নির্বাচন, আমি এই মুহূর্তে এক ভাষায় যদি বলতে চাই, এক কথায় যদি বলতে চাই, পরিবেশ খুব সংকটাপন্ন এবং এই পরিবেশে নির্বাচন কোনোভাবেই ভালো একটি নির্বাচন দেওয়া সম্ভব না। বলতে গেলে 14-18 থেকেও বাজে নির্বাচন আমরা হয়তো বা দেখতে যাচ্ছি। 14-18 এবং 24-এর নির্বাচন ছিল ইতিহাসের ভয়ঙ্করতম কালো অধ্যায়ের নির্বাচন। ঠিক তেমনিভাবে এর থেকেও ভয়ঙ্কর কালো অধ্যায়ের একটি নির্বাচন হয়তো বা আসতে যাচ্ছে, যদি এই অবস্থায় নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তবে চরমোনাই পীর থেকে শুরু করে জামায়াত ইসলামী এবং নাগরিক পার্টির সামগ্রিক যে অবস্থান, এবং অন্যদিকে বিএনপির যে আকুল অবস্থান নির্বাচনের জন্য, সব বিষয় মিলিয়ে জামাত এবং এনসিপি কিন্তু অনর অবস্থানে রয়েছে এবং তাদের মুখফোসকে বলবো না, তারা বলেই দিয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। এবং মনে রাখবেন, অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন দেশের বাইরে থেকে শুরু করে বড় লবিস্ট যারা রয়েছে এবং ভারত থেকে শুরু করে ভারতের মিত্র যারা রয়েছেন, ও সহসাই কিন্তু ক্ষমতার রেজিম পরিবর্তনটা করাটা এতটা সহজ নয়। যেহেতু বাংলাদেশ ধরে ভূ রাজনীতির এক ধরনের বড় রকমের মেরুকরণ এবং বড় হিসেব রয়েছে, সব হিসেব মিলিয়ে সহসাই একজনকে আসলো, ক্ষমতায় ধরে দিল, নট নেসেসারি ফর ফরেন পলিসি। দ্যাটস ওয়াই এই সময়টাতে আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং তারা চাইলেই সব কিছু যেমন পারে না, আবার না চাইলেও সব কিছু হয়ে যাবে তা কিন্তু না। এবং আমি সব বিষয় মিলিয়ে বলতে চাই, আগামী নির্বাচন প্রশ্নের মুখে, এবং সেই নির্বাচন স্থগিত হলে হয়তোবা জামাতের পূর্বেই বলা সংস্কারের আগে নির্বাচন নয়, সংখ্যানুপাতিকের আগে নির্বাচন নয়, যে বক্তব্যগুলো জামায়াত ইসলামের আমিররা দিয়েছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পররা দিয়েছিলেন, সে পথেই হাঁটছে কিনা। এবং সমন্বয় থেকে শুরু করে নাগরিক পার্টির নেতারাও কিন্তু বলেছিলেন সংস্কার আগে কোনো নির্বাচন নয়। এই মুহূর্তে নির্বাচনের আয়োজন করতে হয়, ডক্টর ইউনূসের প্রতি চাপ ছিল, তারাও সরকারের অংশ ছিল, সে কারণে তারাও নির্বাচনের এনভায়রনমেন্ট তৈরিতে সাহায্য করেছে। এখন এসে একটি আবহাওয়া তৈরি করে হয়তো বা বলছে নির্বাচন সম্ভব নয়, যেটি তাদের পূর্বের অবস্থান ছিল, সেই পূর্বের অবস্থানে ফিরে গিয়ে হয়তোবা নির্বাচন স্থগিতের পথে হাঁটছে বাংলাদেশ, যেটির চূড়ান্ত রূপ হয়তোবা জানা যাবে বেশ কিছুদিনের মধ্যে। নির্বাচন হোক কিংবা না হোক,
নতুন বাংলাদেশের কথা বলে যারা যে স্বপ্ন নিয়ে তারা দেখাচ্ছিল নতুন রাজনীতির কথা, তারাই হয়তো নির্ধারণ করবে কোন পথে হাঁটবে বাংলাদেশ, নির্বাচনমুখী নাকি নির্বাচন বিমুখে থুবড়ে পড়বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিংবা বাংলাদেশের রাজনীতি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয়ের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।